বাংলাদেশের মাটিতে নেই মোহাম্মদ ইউনূস। এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? একদিকে ট্রাম্প এলেন আর অন্যদিকে ভ্যানিশ হয়ে গেলেন ইউনূস। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। সুতরাং আমাদের এই ইউনূস রিসেট বাবা একদম সেফ রয়েছে এবং আমেরিকার নির্বাচনে যে দলই জিতুক না কেন, যে দলই হারুক না কেন, তাতে কোনো ব্যাপার না। আমাদের ইউনূস বাবার সাথে সবার একদম সুমধুর সম্পর্ক রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা। শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম বুসি করতে পারবো না। তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম বুসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ, তারপরে কি আর এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের মাটিতে নেই মোহাম্মদ ইউনূস। এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? একদিকে ট্রাম্প এলেন আর অন্যদিকে ভ্যানিশ হয়ে গেলেন ইউনূস। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর এরপর থেকে যেন পাগলের প্রলাপ করছে পশ্চিমবাংলার মিডিয়া। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে নাকি এবার বাংলাদেশের ছাত্র জনতার নতুন সরকার বিপদে পড়বে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ভয়ে পালিয়ে গিয়েছেন। স্বৈরাচারী সরকারের দোসররাও আনন্দ উল্লাস করছে। নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসতেই মোদী বাংলাদেশে আক্রমণ করে ছাত্র জনতার সরকারকে উৎখাত করে আবারও শেখ হাসিনা নামক পুতুলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে, এমন স্বপ্নে বিভোর হয়ে আছে পশ্চিমবাংলার দাদারা। তাদের এই স্বপ্নকে শোকে পরিণত করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র জনতার নতুন এই সরকার। কিভাবে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার কৌশলী অবস্থান নিয়েছে নতুন বাংলাদেশের নতুন সরকার, বিস্তারিত জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। তবে তার আগে প্রথমেই দেখে নেওয়া যাক পশ্চিমবাংলার গদি মিডিয়ার পাগলামি। বাংলাদেশের মাটিতে নেই মোহাম্মদ ইউনূস। এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? ট্রাম্পের প্রত্যাবর্তন, ভ্যানিশ ইউনূস। আদৌ কি দেশে ফিরবেন মোহাম্মদ ইউনূস? তিনি তো প্যারিস থেকেই বাংলাদেশে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে, প্রধান মুখ হয়ে। এখন তাহলে কেন নেই বাংলাদেশে? বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের ফেরিওয়ালা তিনি এখন কোথায়? বাংলাদেশের মাটি ছেড়ে কোথায় গেলেন তিনি? যেখান থেকে এসেছিলেন সেই প্যারিসেই কি চলে গিয়েছেন? সেই ফ্রান্সে গিয়েই কি মুখ লুকিয়েছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ট্রাম্পের প্রত্যাবর্তন, একদিকে ট্রাম্প এলেন আর অন্যদিকে ভ্যানিশ হয়ে গেলেন ইউনূস। কোথায় গেলেন তিনি? দেখো বিশাখা, যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। মানে আমাদের পুরনো প্রবাদ বাক্য অনুযায়ী বলা যায় পুনর্মূষিক ভব। আমরা তো জানি যে ওই বেড়াল থেকে ইঁদুর থেকে কার্যত বাঘ বানানো ইঁদুরটার শেষমেশ কী হয়েছিল, তাকে আবার ইঁদুরই হতে হয়েছিল। তো ইউনূসের জন্য সম্ভবত সেই সময়টাই অপেক্ষা করে আছে এবং ইউনূস সেটা খুব দ্রুত বুঝে গিয়েছেন। মার্কিন মদতদাতারা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা হারিয়েছেন তখন তিনিও তার দেশ সম্পর্কে যাবতীয় ইন্টারেস্ট বা আগ্রহ হারাচ্ছেন। যে দেশে তিনি বহুদিন ধরে, যে দেশের মাথায় তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কখনো বিল ক্লিনটন, কখন বারাক ওবামা চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। শেষমেশ শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী তাকে দেশ ছাড়তে বাধ্য করে একদল জেহাদি জঙ্গি গোষ্ঠীর সাহায্য নিয়ে জো বাইডেন, জর্জ সোরোসরা যেটা করতে পেরেছিলেন মার্কিন ডিপ স্টেটের সরাসরি প্রত্যক্ষ ষড়যন্ত্র এবং সহযোগিতায়, তাতে যে ডোনাল্ড ট্রাম্পের কোনো রুচি নেই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চোখের চিকিৎসা করাতে এই মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন। এটিকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া অপপ্রচার করছে। পশ্চিমবাংলার মিডিয়া ধরেই নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এসেই বাংলাদেশে সেনাবাহিনী পাঠিয়ে ছাত্র জনতার সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাবে। ভারতীয়দের এই আনন্দকে শোকে পরিণত করতে ডক্টর মোহাম্মদ ইউনূসই যথেষ্ট। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো দেশের পাঁচাটা গোলাম বসা নেই। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী। তিনি যখন কথা বলেন তখন তা পুরো বিশ্ব শোনে। বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করলে
হাত পুড়ে ছাই হয়ে যাবে আমেরিকার। আফগানিস্তান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে পারলেও বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে যেতে পারবে না আমেরিকা। 18 কোটি মানুষের বিরুদ্ধে গিয়ে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের একটা পশমও নড়াতে পারবে না। 1971 সালে আমেরিকা ব্যর্থ হয়েছিল, 2024-এও হবে। ভারত এবং আমেরিকার গোলামিমুক্ত হবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজনকে নিয়োগ করছেন। আমরা জানি তার ক্ষমতা নিতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে, 2 মাসের মতো সময়, কিন্তু তার আগেই তিনি তার নিয়োগ নিশ্চিত করছেন। এর মধ্যে অনেকগুলো নিয়োগ নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে। আমরা এর মধ্যে খেয়াল করেছি, ইনি হচ্ছেন তুলসী গাব্বার্ড। তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে, অন্যান্য ক্ষেত্রে তো হয়েছেই। তার চেয়ে জরুরি কথা, এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা। বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট সবাই একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের ওপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিল সেই প্রবণতা বাড়তে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, তুলসী যদি হয় সেটা আরও বেড়ে যাবে কিনা বা এটার পটেনশিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমার মনে হয় একটু নিউট্রালি ব্যাপারটা দেখা দরকার। খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে নেওয়া হয়েছে। মানে তার বয়স 43, কিছুটা মিলিটারিতে কাজ করার অভিজ্ঞতা আছে, কংগ্রেসের সদস্য ছিলেন, ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন, হুইচ ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। এর মধ্যে এত দ্রুত এত উপরে উঠে গেছেন তিনি। প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নি স্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন, এমনকি নির্বাচনের প্রার্থীও হতে চেয়েছিলেন। যাই হোক, সেই গাবার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন। এরপর তিনি যেটার চিফ হলেন, মানে গোয়েন্দা প্রধানের অধীনে 17টা, ইফ আই এম নট রং, আমি গুনেই দেখলাম। এর মধ্যে সিআইএকে আমরা খুব ভালো মতো চিনি, সিআইএ সহ মিলিটারি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এক আমব্রেলার নিচে নিয়ে এসে তার একটা প্রধান পদ তৈরি করেছে। এটা রিলেটিভলি নতুন একটা পদ। বলা হয় যে 9/11-এর পর এই পদটার প্রয়োজনীয়তা ফিল করা হয় এবং 2004 সালে এই পদটা সৃষ্টি করা হয়েছিল। আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল। তার নিয়োগের পরপরই একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা, তিনি ভারতীয় কিনা, ইন্ডিয়ান আমেরিকান কিনা। কারণ আমরা জানি যে ভারতের ডায়াসপোরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে। আমরা এর মধ্যে জেনে গেছি সেকেন্ড লেডি মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তুলসী ভারতীয় নন। আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন। তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না, হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না, তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে। তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজেকে পরিচিত করতে খুবই পছন্দ করেন। তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইসকনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, বক্তৃতা করছেন, এগুলো ইউটিউবে আপনারা যে কেউ খুঁজে নিলে পাবেন, ভিডিও করেছেন, সেগুলোতে ভিডিও পাওয়া যায়, বক্তৃতা করেছেন, এগুলো আছে। বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে। বিবিসি বাংলার একটা রিপোর্টে এভাবে লিখছে 2015 সালে তুলসী বিয়ে করেন ভারতে আলোচনা সন্ধি বৈদিক নিয়ম অনুযায়ী। একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন, কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী। সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধবের কথা আমরা জানি। তখন উনি রাম মাধব বিজেপির মুখপাত্র ছিলেন, পরে উনি সম্ভবত জেনারেল সেক্রেটারিও হয়েছিলেন। RSS এর মুখপাত্র ছিলেন রাম মাধব। সো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছিলেন। এরপর কয়েক মাস আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন। মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতকে কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ। তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা স্কুল ঝাড়ু দিয়ে নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের প্রতি সমর্থনও দেখিয়েছিলেন।
এছাড়া মোদিকে তিনি কন্টিনিউয়াসলি তাকে সাপোর্ট করে যেতে দেখা গেছে। এছাড়া এখানে আরও প্রচুর তথ্য আছে। মানে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন মিস গাবার্ড। 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর কয়েকজন নেতাদের মধ্যে তুলসী গাবার্ডও ছিলেন। আমরা বুঝতে পারছি তাহলে তাদের নেক্সাস আগে থেকেই আছে, আমরা এটাকে নেক্সাস হিসাবে বলতে পারবো। তিনি অনেক কথাবার্তা বলেছেন, এর মধ্যে আমি হিন্দু পরিচয় নিয়ে তার ক্রমাগত কথাবার্তা আছে, এখানে খুব বিস্তারিত রিপোর্ট, আমি রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো, আপনারা একটু পড়বেন। এখানে একটা জায়গায় হচ্ছে কাশ্মীর, পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে মন্তব্য। 2021 সালে দুর্গাপূজার সময় যখন হামলা হয়েছিল তখন তিনি তার এক্স হ্যান্ডেলে খুবই কঠোরভাবে লিখেছিলেন, বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে আমার ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গিয়েছে। জিহাদিদের এই বিশ্বাস যে মন্দির ও মূর্তি জ্বালিয়ে দেওয়া এবং নষ্ট করলে তাদের ঈশ্বর সন্তুষ্ট হবেন, আসলে দেখায় যে তারা ঈশ্বর থেকে কতটা দূরে। বাংলাদেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের কাছে সময় এসেছে যে তারা হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সমূহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ঘৃণার জিহাদি শক্তির হাত থেকে রক্ষা করুক। ক্রিটিসাইজ করতে পারেন না, কিন্তু ওই যে বললাম, ভারত যেমন বেছে বেছে শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে কনসার্ন দেখায়, আমাদের এই দেশে মুসলিমদের উপরে শেখ হাসিনা সরকার বহু কিছু করেছিল, গাবার্ড নিশ্চয় সেগুলো নিয়ে কথা বলেননি। এবং ন্যারেটিভের মধ্যে আছে জিহাদি, তার মানে বাংলাদেশের ঘটনাগুলো কেন ঘটছে, কিভাবে ঘটছে, তার চাইতে জরুরি কথা হচ্ছে বাংলাদেশের জিহাদিস্টরা আছে। দ্য ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা ওয়াজ ভেরি মাচ ইন হার এক্স স্ট্যাটাস। তারপর তিনি জম্মু কাশ্মীর নিয়ে ইভেন মানে পাকিস্তান ইস্যুতে যখন আর্টিকেল 370 বাতিল করেছিল, কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বাদ করেছে, তখন তিনি সেটাও একরকম অ্যাম্বিগুয়াস রেখে তিনি সব কিছু সরিয়ে রেখেছিলেন আলোচনা থেকে। মানে এক অর্থে তিনি ভারতের সরকারকে তিনি নিশ্চিতভাবেই সাপোর্ট করেছিলেন। সো মোটামুটি এরকম আরও অনেক তথ্য আছে। তিনি বাশার আল আসাদের সাথে দেখা করেছেন, তিনি এরদোগানকে স্ট্রংলি মৌলবাদী ধরনের মন্তব্য করে উগ্র ইসলামিক এসব বলে সমালোচনা, এরকম নানান রকম আলোচনা তার বিরুদ্ধে আছে। খুব ইন্টারেস্টিংলি ডেমোক্র্যাট একজন সদস্য, ডেমোক্র্যাট দলের একজন মানুষ, যিনি সেই দলের হয়ে কংগ্রেসে গেছেন, দীর্ঘদিন সেই দলের সাথে কাজ করেছেন, খুবই সারপ্রাইজিংলি তার আচরণ বা ওই দলে থাকা অবস্থায় তার আচরণ শুধু রিপাবলিকানও না, ট্রাম্পের যে চরিত্র, যেটা ট্রাম্পিজম বলে, ট্রাম্পিজমের সাথে খুব মেলে তার অ্যাটিটিউড, তার ধরন। যাই হোক, আমাদের জন্য কনসার্নের জায়গা কোনটা? আমরা ট্রাম্প আসায় যে সংকটটা হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি, এবং সেই সম্ভাবনা অনেক আছে সরকারকে ফেলে দেবে সেরকমও না, আবার এই সঙ্গে এখানে কিছুই না। কেউ কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা স্টেটের পলিসি সব কিছু হবে। আই এম সরি, তারাও ভুল বলছেন। কারণ ট্রাম্পকে আগেও বলেছি, অ্যান্ড ট্রাই টু রিমেম্বার দ্যাট প্লিজ, ট্রাম্পকে রিপাবলিকান প্রেসিডেন্ট হিসাবে দেখা ঠিক হবে না। ট্রাম্পের যে ধরন, যে ব্যক্তি ট্রাম্প যেভাবে দেশ চালান, সরকার চালান, যেটা আমরা আগে দেখেছি, মানে উনি কী করবেন এই আলোচনা করতে হবে না, উনি কী করেছেন আমরা জানি, তো ভবিষ্যতেও কী করতে পারেন আমরা ধারণা করতে পারি যৌক্তিকভাবে, ট্রাম্পিজম বলে এটাকে। সুতরাং আমরা সমস্যায় পড়বো। এবং তুলসী গাবার্ডকে যখন এখানে দেওয়া হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, অত্যন্ত পাওয়ারফুল একটা পজিশন তাকে দেওয়া হচ্ছে, অত্যন্ত পাওয়ারফুল। এমনকি এই আলোচনা আছে যে তার যে প্রোফাইল, তার এই ব্যাপারে কাজ করার যে অভিজ্ঞতা, সেটাও যথেষ্ট সাপোর্টেড না। সুতরাং এই ধারণা করার যুক্তি আছে যে এটা কি কোনো রকম কোনো লবিংয়ের ফল, এটা কি কোনোভাবে, উনি অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, কিন্তু এটাও কি কোনো ধরনের সিগন্যাল ট্রাম্প দিচ্ছেন আর কাউকে? ট্রাম্পের সাথে মোদিরও সম্পর্ক খুব চমৎকার আছে, এবং ইনি তো একেবারে বিজেপি সদস্য বলেই ফেলা যায় যদি আমরা খুব বেশি ভদ্রতা না করি। এবং উনি একজন হিন্দুত্ববাদী, হিন্দু হয় সমস্যা নেই, হিন্দু হয় কোনো সমস্যা নেই, হিন্দু একটা ধর্ম, কিন্তু হিন্দুত্ববাদ, ইহুদি হওয়ার ইহুদিবাদ, জায়নিজম একই জিনিস না, সেই রকমই ব্যাপার। সো ওনাকে তার সোফার যত ডকুমেন্ট আমাদের সামনে আছে, হিন্দুত্ববাদীদের মতো কথা বলেন তিনি, এবং খুবই ভেরি মাচ অ্যালাইন্ড। এবং এখন না, অনেক আগে থেকেই মোদির সাথে, যে তার বিয়ের সময় থেকে এতটা গুরুত্ব দিয়ে ভারত তার সাথে যোগাযোগ এবং সম্পর্ক রক্ষা করেছে, তাতে বোঝা যায় যে এর সাথে ভারতের ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। এখন আমেরিকার সবগুলো গোয়েন্দা সংস্থার যিনি প্রধান, তার এই সমর্থন এবং মোদিকে তার ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে টেন্ডেন্সি আগে ইনি দেখিয়েছেন, তাতে পাল্টে যাওয়ার কথা এমন কোনো মেজর কারণ নেই। ফলে বলা যেতেই পারে, মোদি যদি বাংলাদেশের সরকারকে ঝামেলায় ফেলতে চান, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতে চান, সেই ক্ষেত্রে তিনি সাহায্য করবেন, আমরা এভাবে যদি নাও বলি, অ্যাটলিস্ট তিনি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না। মানে বাইডেন যাওয়ার পর আমাদের বর্তমান সরকার এই কারণে বলছি, ভবিষ্যৎ সরকার কেউ যে খুব শান্তিতে থাকতে দেবে তা বলছি না, কিন্তু বর্তমান সরকার যেহেতু ইলেকটোরাল ম্যান্ডেট নেই, মানুষের ভোটে নির্বাচিত নন, এবং যেহেতু
তার প্রচুর সংগঠন নেই মাঠে, তাকে ঝামেলায় ফেলা তুলনামূলকভাবে সহজ। এবং কেউ কেউ প্রশ্ন করতেও পারে যে উনি কতটুকু এথিক্যালি পাওয়ারে আছেন। তো সেই সম্ভাবনা বাড়বে, আরও বাড়বে আমি মনে করি। এবং তুলসী গাবার্ডের যে নিয়োগটা, এটাকে হালকা করে দেখা মোটেও ঠিক হবে না। এবং শুধু এই সরকার না, ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারও যেটাই আসুক না কেন, আদার দেন আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের ফেভারে সেই সরকারের সাথে ঝামেলা করা আর সেই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা থেকে ভারত সরে আসবে, আমরা সেটা মনে না করাই উচিত হবে। সুতরাং বর্তমান সরকারকে এই নিয়োগের পর এবং ওই সরকারে যারা যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, আমি আগে আরেকদিন যিনি তার সাথে ফাইট করার চেষ্টা করেছিলেন, প্রাথমিকভাবে প্রাইমারিতে গিয়েছিলেন, বিবেক রামস্বামী, উনিও একজন ভারতীয় বংশোদ্ভূত মানুষ। সো ট্রাম্প প্রশাসনে খুব গুরুত্বপূর্ণ পদে তারা যাচ্ছেন। এছাড়াও মানে ওনাদের চাকরির ক্ষেত্রেও প্রচুর ইন্ডিয়ান ডায়াসপোরা আছে। তো সেটা যদি ইন্ডিয়ান আমেরিকানস আছে, আই বেটার সে, তো তাদেরও একটা সম্মিলিত প্রভাব সেখানে থাকবে। আমাদের সরকারকে খুব সতর্কভাবে তার পদক্ষেপ ঠিক করতে হবে এবং এই জায়গাগুলোর সাথে যোগাযোগ বাড়ানো। কারণ আমি প্রায় বলছি, ইন্ডিয়া ডিসইনফরমেশন দিয়ে তার কাজ করার চেষ্টা করছে। আমি সেই ডিসইনফরমেশনগুলো স্মার্টলি কমব্যাট করার খুব বড় তেমন কোনো কাজ আমি এখন পর্যন্ত সরকারের দিক থেকে দেখি না। কারণ দিনের শেষে আমেরিকানরা তাদের এজেন্ডা আছে, তাদের চিন্তা আছে, কিন্তু ডিসইনফরমেশনগুলো যাতে কমব্যাট করা যায়। ভারত যে অভিযোগগুলো মিডিয়াগুলো করছে, তো বটেই ভারত সরকারও করছে, সেগুলো যে মিথ্যা, সেগুলো যে ভুল, সেগুলো উইথ প্রপার ডকুমেন্টেশন এবং প্রয়োজনে তাদেরকে সেগুলো এনে দেখানো থেকে শুরু করে যা যা করা সম্ভব। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন? এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরেকটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন, কারণ এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। কারণ এখন বর্তমানে দেশের মধ্যে আমাদের এই রিসেট বাবার দলের অনেক বুদ্ধিজীবীরা বলছেন যে ও আমেরিকার নির্বাচনে যেই জিতুক না কেন কোনো ব্যাপার না, তাদের ফরেন পলিসি সবসময়ই একই থাকে। সুতরাং আমাদের এই ইউনূস রিসেট বাবা একদম সেফ রয়েছে এবং আমেরিকার নির্বাচনে যে দলই জিতুক না কেন, যে দলই হারুক না কেন, তাতে কোনো ব্যাপার না। আমাদের ইউনূস বাবার সাথে সবার একদম সুমধুর সম্পর্ক রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর, বোঝার পর, এই ভিডিওটা নিয়ে তাদের মুখে আপনারা ছুঁড়ে মারতে পারবেন যে ইউনূস চাচার সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব আছে নাকি শত্রুতা আছে। আর আরেকটা বিষয়, আমাদের এডিটর সাহেব আজকে একটু ছুটিতে আছে, তাই এই ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে তথ্যগুলো দেখাবো, এরকম করে যে তথ্যগুলো দেখাই সেগুলো আজকে আর দেখানো হবে না এবং দেখার দরকারও নেই। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, ইউনূস চাচা আর ডোনাল্ড ট্রাম্পের শত্রুতার গল্প। তাই বিশেষ কিছু দেখার নেই, আমার কথাটাই মন দিয়ে শোনার ও বোঝার বিষয়। তাহলে চলুন, আর ভিডিওটাকে যেন অবশ্যই সেভ করে রাখবেন মুখে ছুঁড়ে মারার জন্য। বন্ধুরা, এখন দেখার মতো মজার ব্যাপার হলো, ট্রাম্পের বিজয়ের পর ইউনূসের হার্টবিট বহুগুণ বেড়ে গিয়েছে, তাদের উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে। কারণ ট্রাম্প ভুলে যায়নি ইউনূস কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। হ্যাঁ বন্ধুরা, ট্রাম্প ফেরত আসায় গোল্ড মেডেলিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যা কিন্তু এখন বহুগুণ বেড়ে গিয়েছে, এটা নিশ্চিত। এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে কিভাবে 2016 সালে ট্রাম্প ক্ষমতায় এসেই প্রথম প্রশ্ন করেছিলেন ওই মাইক্রো ফাইন্যান্স লোকটা কোথায়। তাকে সেই সময় যে খুব ইতিবাচকভাবে এই কথাটা বলে খোঁজা হচ্ছিল তা কিন্তু নয়, কিন্তু কোন প্রেক্ষাপটে এই প্রশ্ন করেছিল ট্রাম্প, ওই মাইক্রো ফাইন্যান্স কোথায়, সেই গল্পটাই আজ আমি আপনাদেরকে শোনাবো। এবং সেই সাথে আমরা এটাও বুঝতে চলেছি যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এই যে এবার আসলেন, এতে করে বাংলাদেশে কি ঘটতে চলেছে। মোটামুটি একটা খুবই বিশ্লেষণমূলক একটা ভিডিও আমি আপনাদের জন্য পুরো প্রেজেন্টেশন নিয়ে এসেছি। তথ্য প্রমাণ আমার সামনেই আছে, এডিটার নেই বলে এখানে লাগানো যাচ্ছে না, তাই ঠান্ডা মাথায় আরামসে 10 মিনিট বসে যান এবং একে একে সব বুঝে নিন, যাতে ওই বুদ্ধিজীবীদের মুখে এই তথ্যগুলো ছুঁড়ে মারতে পারেন। তাহলে চলুন একটু ফিরে দেখি ট্রাম্প আর ইউনূসের ইতিহাস। বন্ধুরা, গল্পটা 2016 সালের, যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেন সেই প্রথমবার। তখন বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ট্রাম্পের সাথে দেখা করতে আসে এবং তার বিজয়ের জন্য শুভেচ্ছা বার্তা দেয়। সেই প্রতিনিধি দলে ছিলেন কিছু কূটনৈতিক বাংলাদেশি আমেরিকান সদস্য এবং ঢাকা থেকে শেখ হাসিনা সরকারের প্রতিনিধিরাও সেখানে ছিল। সবাইকে অভ্যর্থনা জানানোর পর ট্রাম্প প্রথম প্রশ্ন যেটা ছিল ট্রাম্পের, সেটা হলো,
আপনাদের ঢাকার সেই মাইক্রো ফাইন্যান্স লোকটা কোথায়? ট্রাম্প বলেছিল, আমি শুনেছি তিনি আমাকে হারানোর জন্য অনেক টাকা খরচ করেছেন। ওই সময় থেকেই ট্রাম্প রেগে রয়েছে, কারণ ইউনুস ক্লিন্টন পরিবারের সাথে মিলে আমেরিকার রাজনীতিতে ষড়যন্ত্র করে সেই সময় ট্রাম্পকে হারানোর চেষ্টা করেছিল। এটি ট্রাম্পের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ছিল, আর ট্রাম্প এখনো এই ঘটনা ভুলে যায়নি। তাই সম্প্রতি ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে তীব্র নিন্দাগুলো করেছেন, বাংলাদেশে বর্তমানে সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা চলছে, তা এটা থেকে একদম সহজেই বোঝা যায় যে এই কথাগুলো আসলে ইউনুসকে উদ্দেশ্য করেই বলা হয়েছিল, কারণ তার অধীনেই এখন দেশ চলছে, তাই তাকেই বলা হয়েছে পরোক্ষভাবেই। বন্ধুরা, বাংলাদেশ নিয়ে ট্রাম্পের অবস্থান খুবই পরিষ্কার। বন্ধুরা, এখন কোনো ঢাক ঢাক গুড়ু গুড়ু এসব লুকোচুরি নেই। ট্রাম্প ক্ষমতায় আসার আগেই স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে, আর এই বিশৃঙ্খলার মূল পরিচালনায় রয়েছেন আমাদের এই গোল্ড মেডেলিস্ট রিসেট বাবা। আর এই কথাগুলো ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেছিল, যা স্পষ্টভাবে বোঝায় যে তিনি ইউনুসের উপরে সন্তুষ্ট হতে যাচ্ছেন না। আর আপনাদের যদি মনে থাকে, ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন আমরা অনেক কিছু কিন্তু শিখেছি, যা আমাদের একটা ধারণা দিতে পারে বাংলাদেশ নিয়ে তার এই দ্বিতীয় মেয়াদে ঠিক কী সিদ্ধান্ত হতে পারে বা কেমন হতে পারে। দেখুন বন্ধুরা, অতীতেও মানে ট্রাম্পের ওই আগের সময়কালেও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তখনও বাংলাদেশে হস্তক্ষেপ করতে চেয়েছিল, বলেছিল যে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে, তাই বাংলাদেশে আমাদের কিছু করতে হবে। কিন্তু এরপর ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হয়েছিল এবং শীর্ষ নেতৃত্ব ট্রাম্পকে বলেছিল যে স্টেট ডিপার্টমেন্টকে এই বিষয়ে মানে দেখার দরকার নেই, এখান থেকে বাইরে রাখা হোক। শেখ হাসিনাই আমাদের জন্য সর্বোত্তম পছন্দ, এবং এরপরে ট্রাম্প ভারতের শীর্ষ নেতৃত্বের কথা শুনেছিলেন। আর বলা হয় যে ওই সময় ভারতের শীর্ষ নেতৃত্বের কথা মেনে নেওয়াই হয়েছিল ট্রাম্পের দিক থেকে, এবং তারপর ট্রাম্পের তরফ থেকে স্টেট ডিপার্টমেন্টকে বলা হয়েছিল যে তারা যেন বাংলাদেশে হস্তক্ষেপ না করে। বন্ধুরা, ট্রাম্পের নীতি তার প্রথম প্রেসিডেন্সিয়াল মেয়াদেও স্পষ্ট ছিল। তিনি অন্য দেশগুলোর মধ্যে তেমন একটা হস্তক্ষেপ করায় বিশ্বাসী নয়। তার নীতি খুবই সহজ, আমেরিকা ফার্স্ট। আর এর অর্থ হলো যুক্তরাষ্ট্র তাদের অর্থ বিদেশি দেশগুলোর মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে খরচ করবে না। কিন্তু বন্ধুরা, এখানে যদি দেখেন, ইউনুস হলো ডেমোক্রেটদের ঘনিষ্ঠ, কিন্তু ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকে ইউনুসের ছুড়ে দেওয়া হালুয়া রুটির ভাগ নিতে আমাদের দেশীয় মিডিয়া এখন দিনরাত উঠে পড়ে লেগে গিয়েছে এই প্রচার করতে যে ইউনুস বাইপার্টিজান সমর্থন পেয়েছে, মানে সব দলের সমর্থন। কিন্তু বন্ধুরা, এটি সম্পূর্ণ মিথ্যে। আপনারা সকলেই দেখেছেন যে ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, মনে আছে তো এই কথা? বাইডেন ইউনুসকে এইভাবে জড়িয়ে ধরে তার টাকে চুমু খেয়েছিল, এসব মনে আছে তো? আর এই সময়েই ইউনুসকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ দ্বারা স্বীকৃত দেওয়া হয়েছিল। বিল ক্লিন্টন ইউনুসকে সমর্থন করেছিল, বাইডেনও তাকে সমর্থন করেছিল। আর শুধু ইউনুসকেই নয়, বিল ক্লিন্টন সমর্থন করেছিলেন তার জঙ্গি এই প্রতিবাদকারীদেরকেও, যারা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করেছিল। অথচ ক্লিন্টন তাদেরও সমর্থন করেছিল। এছাড়াও ইউনুস দেখা করেছিলেন আলেকজান্ডার সোরাসের সাথে, যিনি জর্জ সোরাসের ছেলে। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প এবং এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় সাপোর্টার এলন মাস্ক, এরা দুজনেই অনেক দিন ধরেই জর্জ সোরসের বিরুদ্ধে কথা বলে আসছেন। বিশেষ করে জর্জ সোরসকে তারা একদমই পছন্দ করে না, এই দুইজন ইনফ্লুয়েশন পার্সনই, এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রের যেসব অ্যাটর্নি মানে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করেছিল, বাই দ্য ওয়ে আপনাদের মনে আছে তো বাইডেনের সময় ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের ঘটনা, তো সেই গ্রেপ্তারিতে তাদের অনেকেই জর্জ সোরস দ্বারা ফান্ডেড ছিল। সুতরাং এটি পরিষ্কার যে ইউনুস সেই লবির অন্তর্ভুক্ত যা ট্রাম্পের সবথেকে বড় শত্রু, সবথেকে বড় বিরোধী। আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যখন ইউনুস যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি কোনো রিপাবলিকানদের সাথে দেখা করেননি। সুতরাং এখান থেকে এটি আরও স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্প বিজয়ী হওয়ার ফলে ইউনুসের সমস্যাগুলো ইতিমধ্যে এখন বহু গুণ বেড়ে গিয়েছে। আর এখানে জিওপলিটিক্সের আরেকটি ঘুরপ্যাচ দেখুন,
বড় সম্ভাবনা রয়েছে যে যুক্তরাষ্ট্রের সমর্থন না পেলে বাংলাদেশ একটু একটু করে চীনের দিকে ঝুঁকবে, আর এর ফলাফল যুক্তরাষ্ট্র বা ভারত কেউই পছন্দ করবে না। ট্রাম্প কখনোই মেনে নেবে না যে বাংলাদেশের নীতি ভারত বিরোধী বা যুক্তরাষ্ট্র বিরোধী হয়ে চীনপন্থী হয়ে উঠুক। তিনি ইতিমধ্যেই স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে তিনি এবার চীনের বিরুদ্ধে আসছেন চীনের বিরুদ্ধে। সুতরাং এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি যে ইউনূসের জন্য সমস্যাগুলো বাড়তেই চলেছে। যে কোনো পরিস্থিতিতেই সমস্যার পরিমাণ অনেক বেশি হবে। এমনও হতে পারে যে আমেরিকার সবচেয়ে বড় যেটা অস্ত্র স্যাংশন, বাংলাদেশের উপরে তা আরোপ করা হবে, এমনকি দেশটিকে ব্ল্যাকলিস্টও করা হতে পারে। কারণ দেশে আমরা এখন পরিস্থিতি পরিষ্কার দেখতে পাচ্ছি। বর্তমানে বাইডেনের প্রশাসনের যে সমর্থন থাকা সেটাকে ব্যবহার করে ইউনূস সরকার যেভাবে চায় গণতন্ত্রকে বিকৃত করছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে। তাই যেমনটা ট্রাম্প তার প্রথম মেয়াদে কিছু দেশকে ব্ল্যাকলিস্ট করেছিল, তেমনই আবার বাংলাদেশের ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে। আর এই সবের মধ্যেই যদি বিশ্লেষণ করেন, একটা বড় সম্ভাবনা রয়েছে যে ট্রাম্প ক্ষমতায় জাঁকিয়ে বসার পর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। এখানে এটা ভুলে গেলে চলবে না যে সেনাবাহিনীতে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। সুতরাং কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার বন্দোবস্ত করে দেবে। অন্যদিকে সেনা প্রধান ইতিমধ্যেই হাসিনার ঘনিষ্ঠ, প্রেসিডেন্টও শেখ হাসিনারই লোক। তাই এখন সংক্ষেপে বললে আওয়ামী লীগকে আবার মূলধারায় আনা হবে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হবে এবং সেনাবাহিনী এটি করবে। সহজভাবে বললে ইউনূসের জন্য সমস্যা বাড়ছে এবং ট্রাম্পের আগমনের সাথে সাথেই তার উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে। এবার পরবর্তী আর এক খেলোয়াড়ের কথা যদি বলি, মানে আমাদের দেশের খেলোয়াড় প্রধানমন্ত্রী মোদি। তো প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে শুভেচ্ছা বার্তা জানিয়েছে শুনেছেন তো, দেখেছেন তো, সেটা আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখাতে পারছি না আজকে। হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আমার খুব ভালো মনে আছে যখন বাইডেন জিতেছিলেন মোদিজি এমনভাবে অভিনন্দন জানাননি কিন্তু। তাই মোদিজিও খুব খুশি যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হয়েছেন। এবং আপনি লক্ষ্য করুন 2016 থেকে 2020 সালের মধ্যে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় মোদিজি এবং ট্রাম্পের বেশ কিছু আইকনিক মুহূর্ত রয়েছে, যেমন হাউডি মোদি ইভেন্ট যুক্তরাষ্ট্রে বা নমস্তে ট্রাম্প ইভেন্ট ভারতে। যে ছবিগুলো আমরা দেখেছি ট্রাম্প মোদির বন্ধুত্বের, সেই সাক্ষীগুলো আজও ওই ছবিগুলো বয়ে বেড়াচ্ছে। এছাড়াও 2019 সালের প্যান্ডামিকের আগে আইকনিক G7 সম্মেলনে দুজনের বন্ধুত্বের আরও বেশ কিছু মুহূর্ত আমরা দেখেছি। তাই স্পষ্টই নরেন্দ্র মোদীজি খুব খুশি যে আমাদেরকে এখন থেকে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে হবে, বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সাথে নয়। আর এখানে মনে রাখবেন, ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, তাকে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে বিশ্বজুড়ে অভিযোগ আনা হয়েছিল, এমনকি তাকে বহুবার হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। তবুও তিনি ফিরে এসেছেন এবং এখন মনে হচ্ছে তিনি এবার সত্যিই ইতিহাস বদলে দেবেন, কারণ এটাই তার শেষ সুযোগ। এরপর তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই যা খেলতে হবে এবারই খেলতে হবে। কিন্তু এখানে আরও একটি কথা আমাকে বলতেই হবে। জয়শঙ্কর সাহেব আমাদের ভারতের বিদেশ মন্ত্রী, তিনি শুধু একজন মন্ত্রীই নন, বরং জিওপলিটিক্সের গভীর জ্ঞানী একজন ব্যক্তি। ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে এবং বিশ্ব কিভাবে চলবে তা উপলব্ধি করতে তার দক্ষতা অসাধারণ। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়াতে আছেন এবং সেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যা আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে শোনা উচিত। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এখন আরও বেশি আইসোলেট হয়ে উঠবে, অর্থাৎ নিজেকে বিশ্বের অন্যান্য সমস্যা থেকে দূরে রাখবে। আসলে এখানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো তারা আর বিশ্বের সঙ্গে অতিরিক্ত সমস্যায় জড়াতে চায় না। তাদের অর্থনীতি এবং সামগ্রিক ঋণের যে বোঝা অবস্থা, এখন তাদেরকে আর নতুন কোনো সমস্যায় জড়ানোর অনুমতি দেয় না এগুলো। তাই হতে পারে ট্রাম্প প্রেসিডেন্সির অধীনে বিশ্বের অন্যান্য অংশে যুদ্ধ বেড়ে যেতে পারে, কারণ চীন জানে তাইওয়ানকে বাঁচানোর জন্য কেউ আসবে না। রাশিয়াও জানে যদি কোনো ছোট দেশ রাশিয়ার আক্রমণের মুখে পড়ে, যুক্তরাষ্ট্র তাদের বাঁচাতে আসবে না। জয়শঙ্কর সাহেবের এই বক্তব্যের মজার দিক হলো তিনি অত্যন্ত কূটনৈতিকভাবে কথাগুলো বলেছেন। অস্ট্রেলিয়া যে দেশটি নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপরে খুবই নির্ভরশীল, সেই অস্ট্রেলিয়াতে বসেই তিনি বলে এসেছেন এই কথাগুলো যে যুক্তরাষ্ট্র এখন আর বাঁচাতে আসবে না।
যুক্তরাষ্ট্র ধীরে ধীরে নিজেকে পৃথিবীর সমস্ত সমস্যা থেকে দূরে সরিয়ে নিচ্ছে, কারণ তাদের নিজেদের ঘরেই এত এত সমস্যা রয়েছে। আর ট্রাম্পের অধীনে এই প্রবণতা আরও বাড়বে। তার নীতি হবে প্রথমে যুক্তরাষ্ট্রের ঋণ কমানো, কর ব্যবস্থা ঠিক করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখন হিডেন থেকে আরও সরাসরি হতে চলেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আটকে থাকা কিছু প্রতিরক্ষা চুক্তি রয়েছে, সেগুলো এবার দ্রুত গতিতে সম্পূর্ণ হবে, কারণ মোদি এবং ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুবই মজবুত। ট্রাম্প বারবার প্রধানমন্ত্রী মোদিকে মাই ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন এবং মোদিও তাকে মাই ফ্রেন্ড ট্রাম্প বলে উল্লেখ করেন। অন্যদিকে এই নির্বাচনে শুধু ট্রাম্পই বিজয়ী হননি, ট্রাম্পের বিজয়ের সাথে সাথে আরও অনেকেই খুশি হয়েছেন। বিশ্বের বিভিন্ন কোণায় আনন্দের ঝলক উঠেছে। এখন সেটা পুতিন হোক, নরেন্দ্র মোদী হোক, সবাই খুশিতে এই ধরনের মানুষগুলো আত্মহারা। কিন্তু সেই কথাই আছে না, যেখানে আনন্দ আছে সেখানে নিরানন্দও আছে, শোকও আছে। ঠিক তেমনই ট্রাম্পের এই বিজয়ে জেলেনস্কি, মোহাম্মদ ইউনুস, ইউরোপিয়ান ইউনিয়ন, এদের মনে একটা স্তব্ধতা নেমে এসেছে। এবার কি হবে, এবার কি হবে রে ভাই, এই প্রশ্নটাই তাদের মনে বন 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 করে ঘুরপাক খাচ্ছে। কারণ বন্ধুরা, একটা কথা তো অস্বীকার করলে হবে না যে আমাদের ইউনুস ডেমোক্রেটদের মস্তিষ্কের সন্তান, তাই ট্রাম্পের নীতি তার উপরে শনির প্রভাব ফেলবেই ফেলবে, এ কেউ খণ্ডাতে পারবে না। বন্ধুরা, ইউনুসকে প্রভাব করেছে কারা? কমলা হ্যারিস, ভিক্টোরিয়া নিউল্যান্ড, এটাই সেই পুরো ইউএস ডিপ স্টেট লবি যারা তাকে প্রভাব করেছিল। ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে শুরুতেই, জেতার আগেই। ডেমোক্রেটদের এবং ইউনুসকে তিনি র্যাডিক্যাল লেফট হিসাবে উল্লেখ করেছেন। আর এটা তো আর কারো অজানা নেই যে ইউনুস সম্পূর্ণরূপে ডেমোক্রেটদের সমর্থন পেয়েছিল। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ থেকে শুরু করে বিল ক্লিন্টন সবাই তাকে সমর্থন করেছিলেন। তাই এতে ট্রাম্পের খুশি হওয়ার কোনো প্রশ্নই তো ওঠে না, কোনো দিক থেকেই তো প্রশ্ন উঠছে না। ডেমোক্রেটদের তৈরি করা নথিপত্রের উপর তিনি এবার ব্যাপক একটা পরিবর্তন আরোপ করতে পারে। আর সংক্ষেপে বললে, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে নয়, হয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। কারণ এতদিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটা ফ্রি পাস দিয়েছিল, যার অধীনে তারা আওয়ামী লীগের উপরে যা ইচ্ছা তাই অত্যাচার করে আসছিল। যখন মনে হচ্ছে রাষ্ট্রপতিকে উৎখাত করে দেব হয়ে যাচ্ছিল, তাদের বিরুদ্ধে যে যেখানেই কথা বলুক না কেন সবার খবর করে দিচ্ছিল। এই সব কিছুই গণতন্ত্রের নামে চলছিল, কিন্তু এখন থেকে সেটা আর চলবে না। খুব সম্ভবত শেখ হাসিনা ফিরে আসবেন, তার দ্বারা নিয়োগকৃত প্রেসিডেন্ট এখনও আছেন এবং সেনাপ্রধানও তার আত্মীয়। সুতরাং এবার ধীরে ধীরে সব কিছু পুরোপুরি বদলে যেতে চলেছে। শেখ হাসিনা যদি আগামী কিছু সময়ের মধ্যেই ফিরে আসেন, তাহলে এতে আমাদের খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। এখন এই সম্ভাবনাটাকে আমাদের বিরোধীরা মোটেই বিশ্বাস করতে চাইবে না, এবং আমরাও চাই যে তারা যেন এটা বিশ্বাস নাই করে, কারণ তবেই তো আচমকা ধাক্কাটা তাদের উপরে বেশি আসবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন যে আগামী দিনে শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে আজ আপনাদের উত্তর অবশ্যই জানিয়ে যাবেন প্রত্যেকে। আর যদি পারেন এই ভিডিওটা শেয়ার করে সেই মানুষদের মুখে একে একে ছুড়ে মারুন। শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম বুসি করতে পারবো না। তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম বুসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ, তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে? তো সেই ইনস্টিটিউশন তো নাই। এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপ্পুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, বর্তমান সরকার বিবেচনা করবেন, এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন। এই ভুলের সিদ্ধান্তে তো আর্মিও আছে, এই ভুলের সিদ্ধান্তে ছাত্র নেতারা আছে যারা বিপ্লব করেছে। তো সবাই মিলে তো ভুল করেছে, কাজে কাউকে আপনি একা দায়ী করতে পারছেন না এই ভুলের জন্য। এক্স্যাক্টলি। তো যেহেতু সবাই মিলে ভুল করেছে, তা আমি ভুল ধরে রাখবো কি কারণে? আমরা তো সবাই মিলে ভুল করেছি, এটা তো কারো দিকে আঙুল দেখানোর তো কোনো সুযোগ নাই যে ও ভুল করেছে। এই ভুল তো আমরা সবাই করেছি। তো ভুল সংশোধনের সময় তো এখনো আছে। কাজে আমি মনে করি, এবং আমি বারে বারে এটা বলেছি, যে বাংলাদেশে এখন উচিত এই একটা বিপ্লবী সরকার করা, যেখানে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন
এবং এই পিরিয়ডের জন্য কোনো প্রধান উপদেষ্টা থাকবে না, তিনি দুটো পদেই থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। এর আগে ছিল বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি একজন ছিল না, ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তো প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি। তো কাজী ইউনূস সাহেব একই ফর্মুলা দিতে পারেন, কারণ দ্বিতীয় কোনো ব্যক্তি আসলেই আবার অ্যাডমিনিস্ট্রেশনের ঝামেলা শুরু হয়ে যাবে। একজন চালানো সবচেয়ে ভালো, দুজন আসলেই দেখবেন নানা রকম স্বার্থের কনফ্লিক্ট শুরু হয়ে যাবে। কাজে ইউনূস সাহেবই প্রধান থাকবেন, দুটো পদেই থাকবেন, এবং বাংলাদেশে একটা বিপ্লবী সরকার হবে অথবা বিপ্লবী জাতীয় সরকার হবে, যদি সব রাজনৈতিক দলগুলো সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়। আমি মনে করি, আবারও আমি বলছি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, আমি মনে করি এটাই সর্বোত্তম সলিউশন বর্তমান সমস্যা থেকে আমাদের করার জন্য। এবং আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে ভারতীয় ষড়যন্ত্র এখনো চলছে, একের পর এক তারা কার্ড খেলছে। মাইনরিটি কার্ড, তো কি বলে ওটাকে, মাঝখানে আরো অনেক রকম কার্ড খেলা হয়েছে, এখন ট্রাম্প কার্ড খেলা হচ্ছে, এখন ট্রাম্প কার্ড নিয়ে শুরু হয়েছে। তো একের পর এক কার্ড তো খেলে যাচ্ছে পতিত ফ্যাসিস্ট হাসিনা। তো এই ষড়যন্ত্র থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। সেই ঐক্যটা কি, বেসিসটা কি? 5ই আগস্ট। 5ই আগস্ট হচ্ছে সেই ঐক্যের বেসিস। তো 5ই আগস্টের বেসিসে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করি এবং এই সংবিধানকে গুড বাই বলে ফেলি এবং আগামী সংবিধান রচনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেই, তাহলে আমি মনে করি জাতি অনেক বিপদ থেকে রক্ষা পাবে। এবং আমি জানি না ডক্টর রিয়াজ কি, আলী রিয়াজ তার কমিটি কি প্রস্তাব দেবেন, তবে আমি আমার তরফ থেকে বলছি, আপনারাও সবাই আমার সাথে একমত কিনা আমি তাও জানি না, এই মঞ্চে যারা বসে আছেন তারা একমত কিনা আমি তাও জানি না, তবে আমি মনে করি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাওয়াই উইথ চেক অ্যান্ড ব্যালেন্স উইথ ইলেক্টেড পার্লামেন্ট সর্বোৎকৃষ্ট। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।